নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সিরিজের একটি গল্প কেরালায় কিস্তিমাত। গতকাল আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনেছিলাম, আর আজ শুনব চতুর্থ পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। এছাড়াও এই চ্যানেলে আমি অন্যান্য লেখক লেখিকাদের গল্প উপন্যাস পড়েছি, সেগুলো প্লেলিস্টে আছে, চাইলে আপনারা সেখান থেকেও শুনে নিতে পারেন। আসুন তাহলে আমরা আজকে দেখি চতুর্থ পর্বে এসে কোন দিকে গল্পটি বাঁক নেয়। গাড়ি মুন্নার টাউন ছেড়ে বেরিয়ে আসার পর সহেলি দুহাত কপালে ঠেকালেন। হে মা রক্ষাকালী, আর যেন এই জায়গায় আসতে না হয়। মিতিন হেসে ফেলল। কেন গো, এত সুন্দর জায়গাটা কি দোষ করলো? দূর দূর, যত সব চোর ডাকাতে ভর্তি। আহা, একটা ছিচকে চোরের জন্য গোটা মুন্নারের বদনাম করে দিচ্ছ। টুপুর বলল, একটা ব্যাপার খেয়াল করেছ মিতিন মাসি? কেরলে আসার পর থেকে চুরি যেন আমাদের ধাওয়াই করে বেড়াচ্ছে। কোচিতে একটা চুরির মধ্যে পড়ে গেলাম, মুন্নারে আমাদেরই ওপর চুরির অ্যাটেম্প্ট হয়ে গেল। সহেলি বললেন, যাত্রাটাই এবার আমাদের শুভ হয়নি, দিনক্ষণ দেখে বেরোনো উচিত ছিল। নির্ঘাত মখা কিংবা অশ্লেষায় রওনা দিয়েছি, তাই পদে পদে এত হয়রানি। অবনী মুখ বেঁকিয়ে বললেন, ওহ, কুসংস্কারের ডিপো। শোনো, তোমার গ্রহ নক্ষত্র মানলে বলতে হয় যে ট্রেনে আমরা হাওড়া থেকে কোচি পাড়ি দিয়েছিলাম তার প্রতিটি যাত্রী এখন ঝঞ্ঝাটে পড়েছে। কারণ সকলেই তো আমরা মোটামুটি একই সময় বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। অশ্লেষা মঘা নিশ্চয়ই শুধু আমাদেরই টার্গেট করে রাখেনি, ঠিক কি না? তারপর ধরো, আমরা অশুভ লগ্নে বেরিয়েছিলাম বলেই কি সিনাগগে চুরি হলো? যদি আমরা বাড়িতে শুয়ে ঠ্যাং নাচাতাম তাহলে কি হাজার হাজার মাইল দূরের গ্রেট স্ক্রল রক্ষা পেয়ে যেত? কেউ চাবির ডুপ্লিকেট করাতে পারতো না, সিন্দুক খুলতে পারতো না। বক্তৃতা থামাও তো। সহেলি গোমরা। চুরি হতো কি হতো না সে পরের কথা, অন্তত আমরা তো জড়াতাম না। এখনই বা কি জড়িয়েছ? ফেসে থাকলে ফেসেছে তো সিনাগগের ব্যক্তিরা, তারা আবার ইহুদি। তোমার অশ্লেষা মঘা তারা জানেই না। আর এখানেই বা আমাদের কি ক্ষতিটা হলো, একমাত্র ভোর রাতের ঘুমটুকু ছাড়া? বারবার টেনশনে তো পড়ছি। একটু আধটু টেনশন থাকা তো ভালো মা। টুপুর মন্তব্য জুড়ল। উত্তেজনা না থাকলে বেরিয়ে সুখ আছে নাকি? পানসে পানসে লাগবে না। পার্থ বলল, আপনার একটা বড় টেনশন কিন্তু কেটে গেছে দিদি। গুফো টাকমাথাকে আমরা মিছিমিছি আসামি বানাচ্ছিলাম। লোক দুটোকে ঘরে না দেখে কাক ভরে জোর হল্লা জুড়েছিল পার্থ। চেঁচামেচির চোটে মুন্নার ক্লাবের কেয়ারটেকার বাবুটির ঘুম চৌপাট। তিনি তো ঘটনা শুনে হা। ঈশ্বরের নামে শপথ করে বলতে লাগলেন, এমন কাণ্ড মুন্নার ক্লাবের ইতিহাসে নাকি এই প্রথম, এবং মুন্নারের মতো শান্ত উপত্যকায় এভাবে তস্করের আগমন নাকি একান্তই অভাবনীয়। গুফো টাকমাথা সম্পর্কে অভিযোগ তো তিনি হেসেই উড়িয়ে দিলেন। রাত্রিরে নাকি নিজেই অনেকক্ষণ গল্প করেছেন লোক দুটোর সঙ্গে। একজনের নাম বাসবন, অন্যজনের উন্নিকৃষ্ণন। দুজনেই নাকি যথেষ্ট মালদার, পার্টনারশিপে ব্যবসা করে শুটকি মাছের। কোচির সম্ভ্রান্ত এমজি রোডে তাদের অফিসও আছে। বিশেষ কাজে কোচি থেকে মাদুরাই যাচ্ছে তারা, পথে মুন্নারে খানিক জিরিয়ে নিচ্ছিল। রাত 3টেয় তারা ফের বেরিয়ে পড়বে এ কথাও নাকি জানিয়ে দিয়েছিল কেয়ারটেকারকে। এরপর সহেলির আর কি বলার থাকতে পারে। পার্থর কথার পিঠে টুপুর বলল, কিন্তু মেশো, চোর যে একটা ধাঁধায় ফেলেছে এতে তো কোনো সন্দেহ নেই।
কিসের ধাঁধা? কোথায় ধাঁধা? বারে, সচক্ষে তো দেখলে জুতোর ডগা আছে, আগা নেই। এ তো জলবৎ তরলং। ব্যাটা নির্ঘাত পা টিপে টিপে এসেছিল, যাতে কেউ টের না পায়। পা টিপে টিপে আসার জায়গা কোথায়? পাঁচিল টপকালেই তো জানলা, মাঝে বড় জোর হাত তিনেক স্পেস। তাহলে? পার্থ মাথা চুলকালো। ব্যাটা বোধহয় গোটা জুতো ছাপ রাখতে চায়নি, পাছে জুতো থেকে ধরা পড়ে যায়। এই থিওরিটা নিশ্চয়ই ভুল নয়, ম্যাডাম শার্লক হোমস। কোথায় শার্লক হোমস, কোথায় আমি? ওই তুচ্ছ পায়ের ছাপ দেখে শার্লক হোমস কত কি বলে দিতে পারতেন জানো। লোকটা রোগা না মোটা, ফর্সা না কালো, মাথায় টুপি ছিল কি ছিল না, দক্ষিণ আফ্রিকার লোক নাকি কানাডার, পা হাতে দেশলাই জ্বালায় না ডান হাতে, সিগারেট খায় না চুরুট। বলতে বলতে মিতিন ফিকফিক হাসছে। আমারও তো বিশ্লেষণ করার ক্ষমতাই নেই, তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি লোকটার হাইট 5.5 ফুটের বেশি নয়, শরীরে কষ আছে, কিন্তু চেহারাটি ছিপছিপে। অবনীর চোখ গোল হয়ে গেল। কি করে বুঝলে? ভেরি সিম্পল লজিক। জানালাটা আমার মাথায় মাথায়, অর্থাৎ মাটি থেকে 5 ফুট 3 ইঞ্চি। সুতরাং ঘরের ভেতরটা দেখতে গেলে চোরের চোখ 5 ফুট 3 ইঞ্চির ওপরে থাকতে হয়। তা নয় বলেই লোকটাকে বুড়ো আঙুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে ঘরটাকে দেখতে হয়েছিল। চোখ থেকে মাথার মাপ মিনিমাম 3 ইঞ্চি। 5.25 ফুটের সঙ্গে এবার 3 ইঞ্চি যোগ করে নিন, কত হলো? আর যে লোক ওই সরু আকশি দিয়ে ব্যাগ সুটকেস তোলার চেষ্টা করে, শরীরে তার তো কস থাকতেই হবে। আর ছিপছিপি না হলে ওই এবড়ো খেবড়ো ঢালু পথ পেয়ে তাড়াতাড়ি সে পালায় কি করে? প্লাস 4 ফুট উঁচু পাঁচিলও তাকে টপকাতে হয়েছে। অবনী চমৎকৃত, গদগদ গলায় বললেন, এভাবে আমরা কেন ভাবি না? টুপুর গর্বিত স্বরে বলল, এই জন্যেই তো মিতিন মাসি ইজ গ্রেট। মিতিন মাসি হেসে বলল, গ্রেট ফ্রেট কিছুই নই, শুধু চোখ কানটা খোলা রাখি, মনের দরজাটাও। ভাবনা চিন্তা তৈরি হওয়াটাও একটা প্রসেস অবনীদা। এর জন্য প্রয়োজন চর্চা, অধ্যাবসায় আর নিষ্ঠা, আর একটু কমন সেন্স। গুণগুলো যে মিতিন মাসির পুরো মাত্রায় আছে সে তো টুপুর জানে। অধ্যাবসায় না থাকলে মাত্র কয়েক বছরের মধ্যে গোয়েন্দা হিসাবে এতটা নাম করতে পারত। এখন তো ওপর মহলের লোকেরাও মাঝে মধ্যে মিতিন মাসির পরামর্শ নিতে আসে। অপরাধ তত্ত্বের সমস্ত বিভাগ নিয়ে দিন রাত চর্চা করে মিতিন মাসি। ফরেন্সিক সায়েন্স, অপরাধীদের মনস্তত্ত্ব, নানা রকম অস্ত্রশস্ত্রের খুঁটিনাটি, অ্যানাটমি, ফিজিওলজি, এই আইন সেই আইন, কি না পড়ে। পুরনো জটিল কেসগুলোকে স্টাডি করে পুঙ্খানুপুঙ্খভাবে। আর নিষ্ঠায় তো মিতিন মাসি লাজাবাব। গত এপ্রিলে শ্যামপুকুরের মিত্তির বাড়ির অষ্টধাতুর বিগ্রহ চুরি হওয়ার কেস নিয়ে যেভাবে খাটল, সে তো দেখার মতো। শেষমেশ প্রমাণ করে ছাড়ল তো পরিবারের প্রবীণ গৃহিণী আসল খলনায়িকা। মিত্তির বাড়ির কর্তা ব্যক্তিরা তো হাল ছেড়েই দিয়েছিল, পুলিশ বাড়ির চাকরকে হাজতে পুড়ে নিশ্চিন্ত। একমাত্র মিতিন মাসি আদা জল খেয়ে লেগে না থাকলে থোড়াই জানা যেত প্রকৃত সত্য। মাত্র 10,000 টাকার জন্য টানা 3 মাস পরিশ্রম, ভাবা যায়? সাধে কি টুপুর মিতিন মাসির সঙ্গে সেটে থাকে? টুপুর জানালার বাইরে চোখ রাখল। চা বাগানের ঢল পেরিয়ে গাড়ি আরও উঁচুতে উঠছে। এখন একটার পর একটা পাহাড় টপকাচ্ছে। নিচে তাকালে দেখা যায় ফেলে আসা পথটাকে। অজগরের মতো পেঁচিয়ে পেঁচিয়ে বেড় দিয়েছে পাহাড়টাকে। হলুদ রোদ্দুর মেখে পড়ে আছে নিঝুম। সামনের সিটে পার্থ এতক্ষণ কেরলের একটা ম্যাপ খুলে বসেছিল, পরশু কিনেছে কোচি থেকে। ট্যুরিস্ট গাইড হিসেবে এই মানচিত্রখানা ভারী কাজের। রাস্তাঘাট, পাহাড় পর্বত, নদী, লেক, জঙ্গল সব কিছুরই হদিশ মিলে যায়। ম্যাপটা দেখতে দেখতে পার্থ হঠাৎ বলে উঠল, তা তোমার কমন সেন্স এবার কি কিছু বলছে ম্যাডাম? কি ব্যাপারে? মিতিন চোখ ঘোরালো।
রিগার্ডিং এসব চোরফোর? এমন উপদ্রব কি মাঝে মাঝেই হবে? হওয়ার তো কোনো কারণ দেখছি না, তবে কি না। মিতিন একটু থমকালো। দিদিকে যাই বলি না কেন, ছিচকে চোরটা কিন্তু ভাবাচ্ছি। কেউ? কারণ আমাদের ওপর দিয়ে মুন্নার ক্লাবে চুরির উদ্বোধন হচ্ছে, এটা ঠিক আমার হজম হচ্ছে না। কেয়ারটেকারটা ঢপ মেরেছে বলে মনে হয়। কি জানি, তবে আমাদের উল্টো দিকের রুমে কিন্তু চোরের পক্ষে হানা দেওয়াটা ঢের সহজ ছিল। মনে করে দেখো, ওই ঘরে জানালা রাতে খোলাই ছিল। কষ্ট করে হুড়কো ভেঙে কেন যে লোকটা আমাদের ওপর কৃপাদৃষ্টি দিল। ও ঘরে ছিল তো বাবা মা আর মেয়ে, ওদের দেখে চোরের হয়তো মনে হয়েছে তেমন জিনিসপত্র নেই। অর্থাৎ চোর আগে থেকেই দেখে নিয়েছিল কোন ঘরে বেশি জিনিস আছে। হতেই পারে। মুন্নার ক্লাবের কর্মচারীরা তো সব ঘরেই যাতায়াত করছিল। ইনফ্যাক্ট জিনিসপত্র তো তারাই ঘরে ঢুকিয়েছে। আর কর্মচারীদের কারোর সঙ্গে চোরের যোগসাজশ থাকতেই পারে। হতে পারে অনেক কিছুই। কেয়ারটেকারটাকেও কিন্তু আমি সত্যবাদী যুধিষ্ঠির বলে ধরে নিচ্ছি না। তবে আমার সিক্স সেন্স বলছে সামথিং ইজ রং সামওয়্যার। কীরকম? তা আমি কি করে বলবো? আগেই তো বলেছি আমি শার্লক হোমস নই। আমার শুধু এটুকুই মনে হচ্ছে, বেড়ানোর কটা দিন আমাদের বোধহয় আরও সতর্ক থাকা উচিত। কেন রে মিতিন? সহেলি বিপন্ন সুরে বললেন। চোর কি আমাদের পেছনেই লেগেছে? কি হবে তাহলে? ওহ দিদি, দুশ্চিন্তা ঝেড়ে ফেলো তো, ট্যুরটা এনজয় করো। বলেই সহেলির মুখটা বাইরে ঘুরিয়ে দিয়েছে মিতিন। ওই দেখো আনাইমুড়ি পাহাড়। একটা উঁচু পাহাড় দেখা দিয়েছে বটে, আকারে মোটেই সুদৃশ্য নয়, বরং বেঢপই বলা যায়। কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে, খাবলা খাবলা দাড়ির মতো গাছপালা লেগে আছে গায়ে। ওই পাহাড়েই উঠতে উঠতে এক জায়গায় থামতে হলো টুপুরদের। এবার এরাভিকুলাম ন্যাশনাল পার্কে ঢুকবে গাড়ি, তার আগে টোল ট্যাক্স দিতে হবে। দুধারে বড় বড় হোর্ডিংয়ে লেখা আছে জন্তু জানোয়ারদের নাম ছবি সহ, লেখা আছে অরণ্যের আচরণবিধি। দেখেই ঝিমন্ত বুমবুম আচমকা গা ঝাড়া দিয়ে উঠেছে, জল জলে চোখে বলল, ও মা, এখানেও হাতি আছে সারান্ডার মতো? অবাক হওয়ার কিছু নেই বুমবুম, পার্থ বলল। কেরলে অজস্র হাতি। পেরিয়ারের জঙ্গলে গিয়ে দেখবি হাতি ঠিক ঠিক করছে, জলে লুটোপুটি খাচ্ছে। টুপুর বলল, আরও কত কি আছে গো মেশো, সম্বর, গাউর, লাঙ্গুর, বাঘ, চিতাবাঘও। দেখ, কপালে থাকলে দর্শন মিলে যাবে। সারান্ডায় তো প্রায় কিছুই জোটেনি হরিণ আর খরগোশ ছাড়া। টিকিট কেটে আশায় আশায় টুপুরেরা ঢুকলো বটে, তবে ন্যাশনাল পার্কের ভেতরে পৌঁছেও হতাশ হতে হলো যথেষ্ট। রাজামাল্লি বলে একটা জায়গায় গাড়ি থেকে নেমে পড়তে হয়েছে। হাঁটতে হাঁটতে পাহাড় বেয়ে উঠে গেছে অনেকটাই, কিন্তু কোথায় কি? জঙ্গল তো নেই। পাহাড়ের গায়ে ঘাস আছে, কোথাও কোথাও ঝোপঝাড়ও, তবে তাদের অরণ্য বলে কল্পনা করা কঠিন। হাতি বাঘ দূরস্থান, পালপাল ছাগল ছাড়া আর কিছুই তো নজর এলো না। পার্থমেশো অবশ্য বলল এ নাকি অতি বিরল প্রজাতির ছাগল, এদের নাম নীলগিরি টার। এদের খুরগুলো নাকি ভারী অদ্ভুত, অবলীলায় পাহাড় বেয়ে তত্তরিয়ে উঠতে পারে এরা। তা শুধু ছাগল দেখে কি আর মন ভরে? গাড়িতে ফিরে সহেলি বিরক্ত মুখে বললেন, দূর দূর, মিছে মিছে সময় নষ্ট। পার্থ বলল, যা বলেছেন, মাঝখান থেকে চড়াই উতরাই করে খিদে পেয়ে গেল। লাল ব্যাগে কিছু আছে কি? স্রেফ পাউরুটি আর চানাচুর। তাই দিন, মুখটা তো চলুক। ম্যাথু স্টিয়ারিংয়ে এসে বসেছে, জিজ্ঞেস করলো, নাও হোয়ার মাট্টুপেট্টি? আর সেখানে গিয়ে কি হবে? পার্থ ঠোঁট ওল্টালো। লেক ভেবে যাব, গিয়ে দেখবো বড় সড়ো চৌবাচ্চা। সহেলি বললেন,
তাহলে বাদ দাও না, সোজা পেরিয়ার চলো। না না, মাট্টুপেট্টি যেতেই হবে। অবনী বাদ সাধলেন। সুনীল আমায় বারবার করে মাট্টুপেট্টির কথা বলেছে। ড্যাম থেকে জঙ্গল দেখা নাকি ইউনিক এক্সপিরিয়েন্স। অগত্যা গাড়ি ফিরল আবার মুন্নার অভিমুখে। টাউন ছুঁয়ে বায়ে ঘুরল। মিনিট 40-এর মধ্যেই এসে গেল মাট্টুপেট্টি। না, পান্নিভাসাল নদীর ওপর ড্যামটা সত্যিই বিশাল। বাঁধ পেরিয়ে গাছে গাছে ছাওয়া পথ পাক খেয়ে চলে গেছে জলাধারের কিনারে। জলাশয় না বলে বড়সড় লেক বলাই শ্রেয়। ওপরে পাহাড় বেয়ে উঠে গেছে জঙ্গল, প্রায় একদম পাড় থেকে। কি অপূর্ব যে লাগছে দূর থেকে। বেলা পেরেছে, লোকজন তেমন একটা নেই আশেপাশে। রোদ বাঁচিয়ে একটা ঝাঁকড়া গাছের ছায়ায় বসলো সবাই। মোহিত হয়ে দেখছে জল, দেখছে জঙ্গল। লেকে স্পিডবোট চলছে কয়েকটা। প্রকৃতির নির্জনতাকে ভেঙে বিকট শব্দ তুলে শাঁসা করে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। বোটের ধাক্কায় উত্তাল ঢেউ উঠেছে স্থির জলে। গোটা তিনেক নৌকা ঘাটে দোল খাচ্ছিল। সেখান থেকে একটা লোক চেঁচিয়ে ডাকলো, ওয়ান্ট আ জয় রাইড স্যার? পার্থ জিজ্ঞেস করলো, কিরে চড়বি নাকি স্পিড বোটে? লাজুক লাজুক মুখে টুপুর বলল, গেলে হয়। সাহেলি হাহা করে উঠলেন, কখনো না, অত জোরে চলছে, একবার যদি গোঁত খেয়ে উল্টে যায়। ভয় পাচ্ছেন কেন দিদি, কিছু হবে না, চলুন। না বাপু, আমি ওতে নেই। অবনী বললেন, আমারও অত গতি সহ্য হয় না, মাথা ঘোরে। টুপুর বলল, তাহলে তোমরা এখানে বসো, আমরা ঘুরে আসি। যাবো? বারণ করলে কি তোমরা শুনবে? সাহেলির স্বরে অসন্তোষ। যাও, তবে বেশি নড়াচড়া করো না, মেশোর হাত ধরে বসো। মিতিন, তুইও বুমুমকে ভালো করে সামলে রাখবি। 8 ঘন্টা ঘোরাবে বোট, মাথা পিছু 50 টাকা। পার্থ খানিক দর দস্তুরের চেষ্টা করলো, জপাতে পারল না লোকটাকে। বুমবুমেরে পুরো ভাড়াই লাগবে। ক্যামেরা লাল ব্যাগে পুড়ে নিল পার্থ, যাতে জল ছিটকে এসে লেন্সে না লাগে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে বুমবুমকে নিয়ে লাফ দিয়ে উঠে পড়ল স্পিড বোটে। মিতিন আর টুপুরও কোমর বেঁধে চড়ে পড়েছে। সামনে পেছনে মিলিয়ে জনা পাচ্ছে কি বসতে পারে বোটে। মিতিন আর টুপুর পেছনের আসন দখল করল, পার্থ আর বুমবুম সামনে। নৌকার লেজে বসেছে চালক, সেখান থেকে নিয়ন্ত্রণ করবে ইঞ্জিন আর নৌকার অভিমুখ। পার্থর সামনে একটা স্টিয়ারিং আছে বটে, তবে সেটি নেহাতি শোপিস। গো গো শব্দ বাজিয়ে ছুটতে শুরু করলো স্পিডবোট। পলক ফেলতে না ফেলতে পার সরে গেছে দূরে। টুপুর আর বুমবুম হাত নাড়ল অবনী সহেলিকে, তারা দেখতেও পেলেন না। লেকের মধ্যিখানে এসে ইঞ্জিন বন্ধ করে দিল চালক। অল্প অল্প দুলছে নৌকা। খুশি খুশি মেজাজে চতুর্দিক দেখছিল টুপুর। জলাশয়টা বেশ খানিকটা গিয়ে ডাইনে ঘুরেছে। সেখানে আর একটা ঘাট থেকে ছাড়ছে স্পিডবোট। তার ওপাশে স্লুইস গেট, জল বেঁধে রাখার জন্য। বুমবুম হঠাৎ উল্লাসে চিৎকার করে উঠল, দিদি ভাই, ওই দেখ হাতি, হাতি! কই, কোথায়? ওই তো। তর্জনী তুলে জঙ্গলের ওপারটা দেখালো বুমবুম। ওই তো গাছের পাশে দাঁড়িয়ে, একটা, দুটো, না না 3টে। টুপুর তবু দেখতে পাচ্ছে না, চোখ সরু করে খুঁজছে জঙ্গলময়। সহসা মুখ উজ্জ্বল হয়ে উঠল, পেয়েছে দেখতে, পেয়েছে। মিতিন আঙ্গুল নেড়ে বলল, ভালো করে দেখ, মনে হচ্ছে না হাতি 3টের মাথার ওপর আরও একজোড়া হাতি? তাই তো, ঠিকই তো, 2টো হাতি পাহাড়ের একটু ওপরে, বাকি 3টে নিচে। দূর থেকে মনে হয় সত্যি হাতির মাথায় হাতি। বুমবুম বলল, হাতিগুলো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে কি করছে বাবা? গড়িয়ে পড়ে যাচ্ছে না কেন? পার্থ বলল, বুঝতে পারছিস না, পাহাড় হাতিদের টানছে, হাতিরা পাহাড়কে।
একে বলে মাধ্যাকর্ষণ। কি কর্ষণ? মিতিন হালকা ধমক দিল পার্থকে। এই, ভুলভাল শেখাচ্ছ কেন? না রে বুমবুম, একটা হাতিও পাহাড়ের ঢালে দাঁড়িয়ে নেই। ওরা যেখানটায় আছে সেই জায়গাটা মোটামুটি প্লেনই, দূর থেকে দেখছি বলে ওরকম লাগছে। পার্থ ইঞ্জিন চালককে বলল, এই ভাই, আর একটু কাছে যাওয়া যায় না? যাবেন, চলুন। আবার ইঞ্জিনের গো গো, ভীম বেগে জল চিরে ছুটল স্পিডবোট। জঙ্গলের ধার ঘেঁষে গর্জন করতে করতে ঘোরাচ্ছে টুপুরদের। পার্থ ক্যামেরা বের করে ফেলল, টেলিলেন্স লাগিয়ে ফোকাস করে ফেলেছে হাতিগুলোকে। বুমবুম আনন্দে হাততালি দিয়ে উঠল। টুপুর আর মিতিনও হাতিতে বিভোর। ঠিক তখনই ঘটল ঘটনাটা। তীব্র গতিতে হঠাৎই ধেয়ে এলো আর একটা স্পিডবোট। একেবারে কাছে এসে টুপুরদের স্পিডবোটটাকে ধাঁই করে ধাক্কা মেরেই পার্থর কাঁধে হ্যাচকা টান। পার্থ টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, মিতিন টেনে ধরে নিয়েছে তাকে। কিন্তু ততক্ষণে পার্থর কাঁধের ব্যাগটা ছিনিয়ে নিয়ে অনেক দূরে চলে গেছে আক্রমণকারী। ঘটনার আকস্মিকতায় চালক হতভম্ব, থামিয়ে দিয়েছে ইঞ্জিন। নার্ভাস গলায় জিজ্ঞেস করলো, ইউ ওকে স্যার? পার্থ দম নিতে নিতে বলল, ক্যামেরা সেভড, গুড লাক। নিকুচি করেছে গুড লাকের। মিতিন চেঁচিয়ে উঠল, ফলো করুন লোকটাকে এক্ষুনি। মাঝে বড়জোর সময় গেছে 15 সেকেন্ড। তার মধ্যেই হানাদার স্পিডবোট আরও দূরে। টুপুরেরা যখন মাছ দরিয়ায়, সে তখন পৌঁছে গেছে অন্য ঘাটটায়। নিমেষে লাফ মারল লোকটা বোট থেকে, নিমেষে উবে গেল কর্পূরের মতো। টুপুরদের নৌকা যখন ঘাটে এসে ভিড়ল, তখনও পাড়ের কেউই জানে না জলে কি ঘটে গেছে এইমাত্র। নেমেই জব্বর একটা হইচই বাঁধিয়ে দিল টুপুরদের চালক। হাওমাও করে ছিনতাই বৃত্তান্ত শোনাচ্ছে মালায়ালামে। মিতিন অবশ্য নেমেই রাস্তা ধরে দৌড়েছিল, খানিকটা গিয়ে ফিরে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, না, পাখি উড়ে গেল। টুপুর বলল, এত তাড়াতাড়ি? গাড়ি দাঁড় করানো ছিল, অ্যাম্বাসাডার। নাম্বার নোট করেছ? পারলাম না, হুশ করে বেরিয়ে গেল। এক ঝলক চোখে পড়ল নাম্বার প্লেটটা, ভাড়ার গাড়ি। হলুদের ওপর কালোই লেখা। ভেবা চাকা খাওয়া পার্থ আর বুমবুমকে ঘিরে ছোট্ট একটা জটলা। আছে মোটর বোটের চালকরা, 2-4 জন যাত্রীও। লোকটা যার মোটর বোট নিয়ে গিয়েছিল সেও রয়েছে ভিড়ের মধ্যে। মিতিন তাকে জিজ্ঞেস করল, আপনি লোকটাকে একা ছেড়ে দিয়েছিলেন? অল্প বয়সী চালক হাত কচলাচ্ছে। চাইলা যে, এরকম অনেকেই নেয় ম্যাডাম, একা বোট চালিয়ে মজা পায়। কখন নিয়েছিল ভাড়া? 10 মিনিটও হয়নি। এই ঘাটে এসেছিল কখন? এসেই তো বোট নিল। একাই ছিল নাকি সঙ্গে কেউ? আর কাউকে তো দেখিনি ম্যাডাম। চকিতে ঘটনা ঘটে যাওয়ায় টুপুর ভালোভাবে লক্ষ্য করতে পারেনি লোকটাকে। তাড়াতাড়ি মিতিনকে বলল, লোকটার চেহারার ডিটেল ডেসক্রিপশনটা নিয়ে নাও। প্রয়োজন নেই। মিতিনের মুখ থমথমে। ওই বসন্তের দাগওয়ালা মুখ আমি জীবনে ভুলব না। দুপুরে খাওয়ার পর থেকে মেঘ জমেছিল আকাশে। 6টা বাজতে না বাজতে আলো নিভে গেল দিনের। প্রায় সঙ্গে সঙ্গে আছড়ে পড়ল বৃষ্টি। দমাদম ড্রাম পেটাচ্ছে গাড়ির চালায়। ম্যাথু আরও গতি কমিয়ে দিল। এমনিতেই পার্বত্য পথে যথেষ্ট ধীরে চালাচ্ছিল। বর্ষণ শুরু হতে কোয়ালিস এখন কচ্ছপ। প্রতিটি বাঁক অতি সন্তর্পণে ঘুরছে ম্যাথিউ, পাছে গাড়ির চাকা পিছলে যায়। মাটুপেট্টির ঘটনায় তার যাত্রীরা থম মেরে গেছে। নতুন আতান্তর ডেকে এনে সে আর তাদের উত্ত্যক্ত করতে চায় না। সবকটা জানলার কাজ বন্ধ। 7-7টা মানুষের নিঃশ্বাসে গরম হয়ে উঠেছে ভিতরের বাতাস। কথাও বলছে না বিশেষ কেউ। সহেলি তো আগাগোড়াই গুম। অন্ধকার পাহাড়ি জংলা জংলা রাস্তায় আকাশ ভেঙে পড়ার পর তিনি যেন আরও গুটিয়ে গেছেন। মাঝে মাঝে মেঘ ডাকছে গুড়গুড়।
চিকন বিদ্যুতে ফালা ফালা হচ্ছে চরাচর। কেঁপে কেঁপে উঠছেন সহেলি। ইষ্টনাম জপ করা ভুলে গেছেন বোধহয়। ভেতরের গুমোট ভাবটা কাটতেই যেন অবনী হঠাৎ বলে উঠলেন, সাউথে বেড়ানোর এই এক ঝামেলা, দুটো করে মনসুন, জুন জুলাইতেও ভোগান্তি, অক্টোবর নভেম্বরেও। সহেলি ক্ষীণ স্বরে বললেন, বৃষ্টিকে দোষে আর কি হবে, আমরা তো এমনিই ভুগছি, এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। টুপুরের মুখ দিয়ে বেরিয়ে গেল, বাড়ির তো এখনো ঢের দেরি মা, পেরিয়ার আলেপ্পি কোভালাম টোভালাম সেরে কচি, তারপর তো কলকাতা। খুব হয়েছে, আর কোথাও নয়, পেরিয়ারেই শেষ, পেরিয়ার থেকেই ফেরা। পার্থ, পেরিয়ার থেকে সোজা ট্রেন ধরা যায় না? ম্যাপ খেটে খেটে কেরল সম্পর্কে এখন অনেক সড়গড় হয়েছে পার্থ। ব্যাগ হারিয়ে মনমরা থাকলেও সে হেসেই উত্তর দিল, না দিদি, ট্রেন ধরতে হলে সেই কোট্টায়াম নয় মাদুরাই নয় কোচি, সবই হরে ধরে 150 থেকে 150 কিলোমিটারের ধাক্কা। ও, সহেলি ফের মিয়ে গেলেন, তা তোমাদের পেরিয়ার আর কদ্দূর? ম্যাথুর ইংরাজিতে ম্যাথুকে প্রশ্ন করল পার্থ। পেরিয়ার হাউ ফার ম্যাথু? উইন্ডস্ক্রিনে ওয়াইপার চলছে, তবু জলীয় বাষ্পে কাজ ঝাপসা। বা হাতে কাজ মুছতে মুছতে ম্যাথু জবাব দিল, কমিলি নিয়ার, অনলি 7 কিলোমিটার, থেক্কাডি 13। থেক্কাডি আর পেরিয়ার তো সেম, তাই না? ইয়েস স্যার, গাঁও কা নাম থেক্কাডি, ফরেস্ট পেরিয়ার। হিন্দি আর ইংরেজির জগা খিচুড়ি বানিয়ে ফেলল ম্যাথু। কমিলি গুড স্যার, হোটেল হ্যাঁ। পার্থ ঘাড় ঘোরালো, কি গো, দুটো জায়গায় তো কাছাকাছি, কোথায় থাকবে? মিতিন অন্যমনস্ক ছিল, বলল, বলছি পেরিয়ার অবধি এগোবে না কুমিলিতেই বডি ফেলবো? আগেই থামো, দিদি কাহিল হয়ে পড়েছে, 3.5 ঘন্টা গাড়িতে ঠায় বসে থাকা বলে কথা। মাটুপেট্টি ড্যাম থেকে কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি, দেবীকুলাম। ছিনতাইয়ের রিপোর্ট লেখানোর পর দেবীকুলামেই কোনো রকমের সাড়া হয়েছিল মধ্যাহ্নভোজ। তারপর থেকে গাড়ি চলছে তো চলছি। জলদি জলদি পেরিয়ার পৌঁছতে হবে বলে চায়ের জন্যও দাঁড়ানো হয়নি কোথাও। টুপুরের তো বসে বসে পায়ে ঝিঝি ধরে যাচ্ছিল, কতবার যে কানে চিমটি কেটে ছাড়ালো অসার ভাবটাকে। বৃষ্টির তেজ কমেছে, জানালার কাজ সামান্য ফাঁকা করল টুপুর, হাওয়া আসুক। তা শুধু হাওয়া নয়, সঙ্গে একটা আচেনা মিষ্টি গন্ধও যেন ঝাপটা মারল নাকে। জোরে নাক টেনে টুপুর বলল, কিসের গন্ধ আসছে বলো তো মিতিন মাসি? এলাচ, সম্ভবত এলাচ বনের পাশ দিয়ে যাচ্ছি। দুধারে তো কফি গাছের জঙ্গল ছিল, এলাচ বাগান এসে গেল। এই রিজিয়ানটাই তো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচের। শুনেছি থেক্কাডি থেকে কোট্টায়াম যেতে একটা পাহাড় পড়ে, পাহাড়টার নামই কার্ডামম হিল, এলাচ পাহাড়। সাধে কি কেরলে এসে ঘাঁটি গেড়েছিল ইউরোপিয়ানরা? কথার মাঝে গাড়ি চলে এসেছে সমতলে, গতিও বেড়েছে খানিক। শুরু হয়েছে জনপদ। দুদিকে দেখা যায় দোকানপাট, ঘরবাড়ি, মানুষজন। বৃষ্টিও এখন টিপ 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 টিপ। ম্যাথু ঘাড় দুলিয়ে বলল, দিস ইজ কুমিলি স্যার। পার্থ বলল, আমরা এখানেই থাকবো, একটা ভালো দেখে হোটেলে নিয়ে চলো। ওকে স্যার। এক তেমাথায় গাড়ি এসে ডাইনে গাড়ি ঘোরালো ম্যাথিউ। বাজারের মতো জায়গা, একটা চার্চও আছে, 2-4টে হোটেলও। সেখান থেকে আরেকটু এগিয়ে থেমেছে। বায়ে এক ঝকঝকে হোটেল, মাইকেলস ইন। ম্যাথু বলল, সেফ প্লেস স্যার, অ্যান্ড দিস রোড অলসো গোজ টু পেরিয়ার। নামে সরাইখানা হলেও হোটেলটা বেশ জবরদস্ত, চমৎকার বন্দোবস্ত, নিজস্ব রেস্তোরাঁ আছে। দক্ষিণী খানাপিনার পাশাপাশি চাইনিজ, মোগলাইও মেলে। ব্যাস, পার্থর মন মেজাজ খোলতাই হয়ে গেল।
পাওয়া গেছে দুখানা মুখোমুখি ঘর দোতলায়। বৃত্তাকারে প্যাসেজের ঘরগুলো এমনভাবে সাজানো যে মুখোমুখি না বলে একটু কোনাকুনিও বলা যায়, আবার পাশেরটাও বলা চলে। জিনিসপত্র এবার আর এক জায়গায় নয়, রাখা হলো ভাগাভাগি করে। ব্যাগ, সুটকেস বয়ে আনা বেয়ারাটিকে খরচোখে জরিপ করে নিলেন সহেলি। লোকটা যেতেই তাড়াতাড়ি লটবহর ঢোকানোর চেষ্টা করলেন খাটের তলায়। কিছুই সেখানে গড়ল না। বিফল মনোরথ হয়ে মিতিনকে বললেন, আমার তো মনে হয় সিঙ্গেল খাট দুটোকে আলাদা আলাদা করে ফেলা উচিত। পার্থদেরও বলে আয় সুটকেস টুটকেস যেন দুখাটের মধ্যিখানে রাখে। মিতিন বিছানায় আছুয়া হয়েছে, বলল, কেন এত মাথা খারাপ করছো দিদি? দোতলার জানালা দিয়ে লগি গলানো কি সোজা কাজ? অসাধ্য তো নয়, কার্নিশেও তো ওঠা যায়। চিন্তা করো না, আমি সারা রাত জেগে থাকবো। দেখো যা ভালো বোঝো, দাসীর কথা বাসি হলে মিঠে হয়। তখন অত করে বললাম ওই অলক্ষণে স্পিডবোর্ডে উঠো না, বিপদ ঘটার পর শিক্ষা হলো তো। আগেই বুঝি টের পেয়েছিলে কেউ একজন ঝাঁপিয়ে পড়বে? কিছু একটা অমঙ্গল হবে মনে তো হচ্ছিলই। ডান চোখ খুব নাচছিল তখন। চেয়ারে হেলান দিয়ে মা মাসির চাপানুতো শুনছিল টুপুর। এবার হেসেই ফেলল। দেখেই সহেলির চোখ কটমট। তুমি বসে বসে লেজ নাড়াচ্ছ কেন? রাস্তার জামা কাপড়টা ছাড়ো না। আজ তো স্নান হলো না, ঘাড়ে মুখে ভালো করে জল দাও। তাড়া খেয়ে এক সেট সালোয়ার কামিজ বের করে লাগোয়া বাথরুমে ঢুকলো টুপুর। মুন্নারের মতো না হলেও এখানে একটু শীত শীত ভাব আছে, সম্ভবত বৃষ্টি হলো বলি। বেসিনের জল ঠান্ডা কনকনে, তবে জলের ছোঁয়ায় আরামই লাগলো। পোশাক বদলে বেরিয়ে এসে দেখলেও মিতিন মাসি নেই। ঘরে এখন বুমবুম আর পার্থমেশো। বুমবুম টিভির সামনে, উদ্দাম কার্টুন চ্যানেল চলছে। পার্থর হাতে হোটেলের মেনু কার্ড। পড়তে পড়তে জিজ্ঞেস করল, কিরে টুপুর, কিছু খাবি তো এখন? স্ন্যাক্স ট্যাক্স? খিদে খানিকটা পেয়েছে বটে। টুপুর মাথা চুলকোল। পাকোড়া পাওয়া যাবে? শিওর। চিকেন, প্রন, চিজ, ভেজিটেবল কোনটা নেব? প্রনই বলো। অবনী চেয়ারে চোখ বুজে বসেছেন, বলে উঠলেন, আমার জন্য ভাজাভুজি নয়, স্যান্ডউইচ, সঙ্গে গরমাগরম কফি। চলেগা? চলেগা কি গো? টুপুর বলল, দৌড়েগা। ফোন তুলে রুম সার্ভিসকে অর্ডার দিল পার্থ। বুমবুমের জন্য দুধ বলার সঙ্গে সঙ্গে আপত্তি জুড়েছে বুমবুম। দুধ নয়, তার আইসক্রিম চাই। পার্থমেশোর ম্রিয়মান ভাব কেটে গেছে দেখে ভালো লাগছিল টুপুরের। একটা ছিনতাইয়ের জন্য বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে এ তার মোটেই পছন্দ হচ্ছিল না। তবে হ্যাঁ, ব্যাপারটা যে রোমহর্ষক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু ক্যামেরার জন্য অত বড় ঝুঁকি নিল লোকটা, বিশ্বাস হয় না। গাড়ি ভাড়া করে এসে স্পিডবোটের চালককে করে 500 টাকা খুঁজে দিয়ে শেষ পর্যন্ত স্রেফ একটা ব্যাগ হাতিয়ে নিয়ে গেল। কি আজব কাণ্ড! নাকি অন্য কোনো স্পিডবোট নিশানা ছিল লোকটার? ভুল করে অ্যাটাক? ওই সময়ে গোটা 5-7 বোট ছুটোছুটি করছিল জলে, হয়তো লোকটা গুলিয়ে ফেলেছে। কথাটা একবার তুলবে নাকি এখন? থাকবে, যা হওয়ার তো হয়েই গেছে। পুরনো কাসুন্দি ঘেটে আর কি লাভ? খাবার এসে গেল, পেছন পেছন মিতিন মাসিও। টুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে গো? হোটেলের আশপাশটা ঘুরে দেখে এলাম। মিতিনের ঠোঁটে মৃদু হাসি। উল্টো দিকে একটা আয়ুর্বেদিক মাসাজ সেন্টার আছে, ভাবছি কাল সকালে ভালো করে একটা মাসাজ নিয়ে নেব। সহেলি নড়ে চড়ে বসলেন। গায়ের ব্যথা কমবে? একদিনে কি কমে? তবে নিয়ে দেখতে পারো, আরাম হবে। কেরালের এই ম্যাসাজে দুনিয়া জোড়া নাম। অজস্র ধরনের নির্যাস দিয়ে তেল বানানো। বহু ফরেনার এখানে মাসাজ করতে আসে। মিতিনের হাসি চওড়া হলো। আর একটা সংবাদ তোমাকে দিতে পারি, পাশে একটা গিফট শপও আছে। শঙ্কা ফুলে সহেলি চোখ ঝিকঝিক।
কথাকলি নাচের মুখোশ পাওয়া যাবে? ভেতরে থাকতে পারি, সামনাসামনি তো দেখলাম না। তবে কাজের জিনিস যদি কাউকে উপহার দিতে চাও, এখান থেকে ভালো মশলা নিতে পারো। টাটকা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ প্যাকেট করে বিক্রি করছে। সহেলি রীতিমতো পুলকিত, পারলে এক্ষুনি বেরিয়ে পড়েন। বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করা হলো তাঁকে। কালকের দিনটা তো থাকাই হচ্ছে, আজ ক্লান্ত হয়ে এসে বেরোনোর দরকারই বা কি? পার্থ বলল, নিন এখন পকোড়া খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। অবনীদা, আপনার স্যান্ডউইচও তো পড়ে রইল। খাই। অবনী স্যান্ডউইচে কামড় বসালেন বটে, কিন্তু মুখখানা কেমন যেন ভেজা বিস্কুটের মতো মেয়ানো। লক্ষ্য করে মিতিন বলল, আপনি এত চুপ করে গেছেন কেন অবনীদা? দুপুরের শখটা কি এখনো সামলাতে পারেননি? আরে যেতে দিন যেতে দিন। পার্থ টমেটো সসে পকোড়া ডোবাচ্ছে। গেছে তো একটা ফাউতে পাওয়া ব্যাগ। আপনারও ব্যাগ নেই, আমারটাও গন। অবনীদারটা আছে। মিতিন কফিতে চুমুক দিল। সুনীল নিয়ে গেছে রেবতী ইন্টারন্যাশনাল থেকে, কালই ফোনে জেনে নিয়েছি। সে যাই হোক, এখন তো কাছে নেই। পার্থ হাসল। আমি একটা অন্য কথা ভাবছিলাম বুঝলে। যে বেটা ব্যাগটা লুট করলো সে নিশ্চয়ই আমায় প্রাণ ভরে গাল পাড়ছে। যা ডাহা ঠকলো বেচারা, কি লোকসান কি লোকসান। অবনী ভারী গলায় বললেন, লোকসানটা তো আমাদেরই হলো পার্থ। ওই ব্যাগে তুমি দাবার বোর্ডটাও রেখেছিলে। সহেলি বললেন, তাই বলো? এই জন্যই তোমার মুখ এমন তোলোহাড়ি। স্বাভাবিক, আমি বেটার পজিশনে ছিলাম। একবার বসতে পারলেই চেকমেট হয়ে যেত। বললেই হলো চেকমেট অত সোজা? দেখতেই পেতে সোজা কিনা। বেশ তো, চলুন এক্ষুনি একটা বোর্ড কিনে আনি, বাজার তো খোলাই আছে। যাবে? চলো, একটা শেভিং সেটও কিনবো সঙ্গে। কাল থেকে দাড়ি কামানো হয়নি, গাল কুটকুট করছে। ঢকঢক কফি গেলে দুই ভাইরা ভাই বেরোনোর জন্য প্রস্তুত। দরজায় বেল। পার্থই গিয়েছিল খুলতে। বিস্মিত মুখে বলল, আরে আপনি? দরজার ওপারে পিকেজি কুরুপ হাসছেন মিটিমিটি। কথা দিয়েছিলাম পেরিয়ারে দেখা করব, এই দেখুন চলে এলাম। কি আশ্চর্য, আপনি জানলেন কি করে আমরা এই হোটেলে আছি? ফিল্মের রোল ওয়াশ করতে দিয়ে ফিরছিলাম, আপনাদের ড্রাইভারকে দেখতে পেয়ে গেলাম হোটেলের সামনে। মিতিন ডাকলো, বাইরে দাঁড়িয়ে রইলেন কেন, ভেতরে আসুন। স্মিত মুখে ঢুকলেন কুরুপ। চেয়ারে বসতে বসতে বললেন, আসময় এসে ডিস্টার্ব করলাম না তো? কি যে বলেন, আমরা তো আড্ডাই মারছিলাম। কফি খাবেন? নো থ্যাঙ্কস। কতক্ষণ এসেছেন আপনারা? এই তো ঘন্টাখানেক। আপনি? জাস্ট বৃষ্টির আগে, কাছেই উঠেছি, হোটেল কমিলি। লঙ্গুরে ছবি তোলা হলো? নিলাম কতগুলো স্ন্যাপ। আপনি টেলিলেন্স ইউজ করেন নাকি জুম? ঠিক নেই, যখন যেটা সুবিধা হয়। বাই দ্য বাই, আপনাদের মর্নিং ট্রিপ কেমন হলো? খুব খারাপ, পার্থ বলে উঠল। সেই ভোর রাত্রি থেকে যা আরম্ভ হয়েছে। কেন, কি হলো? মুন্ডার মাটুপেটটি দুটো এপিসোডই সবিস্তারে বর্ণনা করল পার্থ। শুনে কুরুপ তাজ্জব। হে, আপনাদের তো দেখছি খুব ট্রাভেল যাচ্ছে। যদি ধরেও নেওয়া যায় মাটুপেট্টিতে গুন্ডারা ভুল করে মোটর বোটে টার্গেট করেছিল, কিন্তু মুন্নার ক্লাবে তো এরকম হওয়ার কথা নয়। আই মাস্ট সে, মুন্নারেই পুলিশে খবর দেওয়া উচিত ছিল। অবনী বললেন, কিছু তো নিতে পারিনি, তাই ভাবলাম সাত সকালে আর পুলিশের ঝক্কিতে যাই কেন। কিন্তু দুটো লোকের ওপর আপনাদের তো সন্দেহ হয়েছিল, অন্তত সেটুকু রিপোর্ট করতে পারতেন। ধরে নিচ্ছেন কি করে কেয়ারটেকারকে তারা প্রকৃত পরিচয় দিয়েছে? কেয়ারটেকারের বক্তব্য ও বেদ বাক্য বলে মেনে নেওয়ার কোনো অর্থ হয় না। মিতিন বলল, কিন্তু লোক দুটো হঠাৎ আমাদেরই টার্গেট করবেই বা কেন?
কিছু বলা যায় না ম্যাডাম, কত লোকের কত রকম উদ্দেশ্য থাকে। বাই দ্য বাই, ছিনতাই হওয়া ব্যাগে কোনো দামি জিনিস ছিল না তো? লাকিলি জাস্ট 5 মিনিট আগে আমি আমার ক্যামেরাটা বের করে কাঁধে নিয়েছিলাম, আর যা ছিল বলার মতো কিছু নয়। অবনী আহত মুখে বললেন, কেন, দাবার বোর্ডটা কি ফেলনা? যথেষ্ট প্রেশাস। কোনো স্পেশালিটি ছিল বুঝি? আইভারি টাইভারির গুটি? সেটটা প্লাস্টিকেরই, তবে দাম অন্য কারণে। অবনী ফোঁস করে শ্বাস ফেললেন। জানেন, আমি একেবারে জেতার মুখে ছিলাম, আর মাত্র 3টে চাল, তারপরই পার্থকে হাত তুলে দিতে হতো। অবনীর গভীর ক্ষতটাকে কুরুপ সেভাবে অনুধাবন করতে পারলেন না যেন। গম্ভীর মুখে বললেন, মাটুপেট্টির গুন্ডাটা গাড়ি করে পালিয়েছিল বললেন, তাই না? টুপুর বলল, হ্যাঁ, অ্যাম্বাসেডর। নাম্বার নোট করেছিলেন? চেষ্টা করেছিলাম, পারিনি, তবে লোকটাকে এক ঝলক দেখেছি। মিতিন আলগা হাসল। তাতে আর লাভ কি বলুন? আমার কিন্তু খুব খারাপ লাগছে, কেরালে এসে আপনাদের এত আজে বাজে ব্যাপার ফেস করতে হচ্ছে। সহেলি ম্লান মুখে বললেন, ভাগ্যে আরও যে কী লেখা আছে কে জানে। ঘাবড়াবেন না ম্যাডাম, মাইকেল সিন অত্যন্ত সম্ভ্রান্ত হোটেল, এখানে মুন্নার ক্লাবের মতো ঘটনা ঘটবে না। আর কাল সারাদিন আমি আছি আপনাদের সঙ্গে, দেখি কে আপনাদের কি ক্ষতি করে। মিতিন হাসি হাসি মুখে বলল, অভয় দিচ্ছেন তাহলে? আপনাদের তো বলেছি ম্যাডাম, আমার বাবা শিকারী। রাইফেল হয়তো ধরিনি, তবে বুনো রক্ত তো কিছু আমার মধ্যেও আছে। এটুকু গ্যারেন্টি দিতে পারি, আমি থাকতে আপনাদের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। অবনী প্রায় গলে গেলেন। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, নিড নট মেনশন। কুরুপ ঘড়ি দেখলেন। এখন চলি, কাল ভোর 5টার মধ্যে রেডি হয়ে যান, আমি এসে পড়ব। অত ভোরে? পার্থ আতকে উঠল। ঘুম ভাঙবে? জাগতেই হবে, ফার্স্ট ট্রিপ 6:30টায়। আমি ফার্স্ট ট্রিপই অ্যাভেল করব। ভোরবেলা জীবজন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রোদ উঠে গেলে শুধু জঙ্গল দেখাই সার হবে। কুরুপ চলে যাবার পর সহেলি বললেন, দেখো বাপু, একটা কথা বলি, যে যতই গ্যারেন্টি দিক, হোটেলের যতই সুনাম থাক, আমি কিন্তু ভরসা পাচ্ছি না। আমার মনে হয় আজকে রাত্রির শোয়ার অ্যারেঞ্জমেন্টটা একটু বদলানো দরকার। মিতিন, পার্থ আর বুমবুম এই ঘরে শোবে, আমি আর টুপুরের বাবা ওই ঘরে। কেন, তাতে কি সুরাহাটা হবে? দুটো ঘরেই বেটা ছেলে রইল, চোর এলে তারা ফেস করতে পারবে। টুপুর ঝনঝন করে উঠল। কি বলছো মা? মিতিন মাসি থাকতে কিসের ভয়? মিতিন হাসতে হাসতে বলল, এক কাজ করা যাক দিদি, পুরুষ মানুষ থাকলে যদি তুমি ভরসা পাও, আমার ঘরে বুমবুমকে নিয়ে নি, সেও তো বেটা ছেলে নাকি? ঠাট্টা করো না, যা বলছি তাই করো। সহেলিকে আরও কিছুক্ষণ খ্যাপানো চলল। জোর হাসাহাসি হচ্ছে ঘরে। তারই মধ্যে উসখুস করছিলেন অবনী। হঠাৎ বললেন, এই পার্থ, দোকানে যাবে না? পার্থ অলস মেজাজে বলল, ছাড়ুন না অবনীদা, আজ সকলে মিলে একটু গপ্প করি। দাবানায় আজকের মতো থাক। দাঁড়িয়েও থাকবে? থাকুক না, একদিনে আর কফুট বাড়বে। বলতে বলতে প্যাকেট থেকে সিগারেট বের করলো পার্থ। দেশলাই জ্বালিয়ে ধরিয়েছে সিগারেট। কাঠি ফেলার জন্য অ্যাস্ট্রে খুঁজছে। উঠে টেবিল থেকে ছাইদান এনে দিল টুপুর। চিনে মাটির সুদৃশ্য বস্তুটিকে নাড়াচাড়া করতে করতে পার্থ বলল, মাইকেল সিনের তো দেখি খুব কেতা। কেন? অ্যাস্ট্রের গায়েও পর্যন্ত হোটেলের ইনিশিয়াল MI। ভুরু কুচকে কথাটা শুনল মিতিন। ভুরুটা তার কুচকেই রইল। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসির একটি উপন্যাস কেরালায় কিস্তিমাতের 4র্থ পর্ব।
এই উপন্যাসের অন্তিম পর্ব আসতে চলেছে আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।